বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি ২৬ ব্যাচের স্টুডেন্টরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন সমাধানের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতিনিয়ত আমাদের কমার্স হান্টার্স পেজ থেকে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সমাধানের ক্লাস লাইভ হচ্ছে, যাতে আপনারা বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে কিভাবে প্রস্তুতি নিতে হবে এই সম্পর্কে যাতে আপনারা সবাই মোটামুটি একটা ধারণা পেতে পারেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 সেশনে আসা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অ্যাকাউন্টিং বিষয়ের প্রশ্ন, এমসিকিউ টোটাল 12টা প্রশ্ন আর রিটেনের মোট 8টা প্রশ্ন, টোটাল 20টা প্রশ্ন আজকের ক্লাসে আমরা একটু সমাধান করার চেষ্টা করব। সো যারা যারা নিয়মিত আমাদের সাথে ক্লাসগুলো করে থাকেন সবাই আশা করি দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবেন এবং যার যার বন্ধু বান্ধবদেরকে একটু ক্লাসটা শেয়ার করে রাখবেন, সম্ভব হলে সবাইকে একটু মেনশনও করার চেষ্টা করবেন। ওকে, আমরা শুরুতেই দেখে নিতে চাই যে 2022-23 সেশনে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রশ্ন, সেখানের অ্যাকাউন্টিং এর এমসিকিউ প্রশ্নের মধ্যে যে 12টা প্রশ্ন ছিল, সেই 12টা প্রশ্ন বেসিক্যালি কোন কোন টপিক থেকে আসছে সেইটা আমরা শুরুতেই একটু দেখে নিব। কারণ টপিকগুলো জানলে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের কোন টপিক, সেকেন্ড পেপারের কোন টপিক, তাহলে আপনি টপিকের গুরুত্ব যেমন বুঝতে পারবেন এবং কোন টপিকের কোন জায়গাটুকু আপনাকে ভালো মতো পড়তে হবে বা বুঝতে হবে এবং শিখতে হবে সেই সম্পর্কে আপনি ধারণা লাভ করতে পারবেন। সো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে আমাদের এমসিকিউতে যে মোট 12টা প্রশ্ন, তার মধ্যে থিওরিটিক্যাল প্রশ্ন ছিল 5টা আর ম্যাথের পরিমাণ ছিল ওই বছরে সবচাইতে বেশি, টোটাল 60টা ম্যাথ আমাদের পরীক্ষাতে আসছে। সো ম্যাথ আসছে কোন কোন টপিক থেকে সেটা যদি আমরা দেখে নেই, যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ লভ্যাংশ নির্ণয় এই সম্পর্কিত একটা ম্যাথ ছিল। তারপরে ব্যাংক মিলকরণ বিবরণী অত্যন্ত জটিল এবং কঠিন একটা ম্যাথ ছিল এইটা। তারপরে দেখবো অ্যাজ ইউজুয়াল অবচয় থেকে তো অঙ্ক একটা থাকবেই, অবচয়ের অঙ্ক আছে। একতরফা দাখিলা পদ্ধতির লাভ ক্ষতি নির্ণয়ের একটা ম্যাথ আমরা দেখব। আমাদের অনুপাত বিশ্লেষণ থেকে এবং উৎপাদন ব্যয় থেকে প্রত্যেক বছরই একটা করে ম্যাথ থাকে, 2022-23 সেশনে তার কোনো ব্যতিক্রম নাই। আর আর্থিক বিবরণী থেকে আমাদের পরিচালন ব্যয় নির্ণয় সম্পর্কিত একটা ম্যাথ। টোটাল এই 7টা ম্যাথ আমাদের এই বছরের পরীক্ষাতে ছিল। তো আসেন আমরা এই 12টা প্রশ্নের সমাধান একটু আগে দেখে নেওয়ার চেষ্টা করি। শুরুতেই কোশ্চেন নাম্বার 25 প্রশ্ন নিচের কোনটা করণিক ভুল নয়? করণিক ভুল নয় কোনটা? এটা আমাদের রেওয়া মিল টপিক থেকে আসা প্রশ্ন। আমরা জানি যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য হিসাবের ডেবিট এবং ক্রেডিট যে নিয়ে আমরা যে হিসাবের তালিকা প্রস্তুত করি সেটাকে বলা হয় রেওয়া মিল। রেওয়া মিলে যে সকল ভুল ধরা পড়ে না, অর্থাৎ যে সকল ভুল হওয়ার পরেও রেওয়া মিলের উভয় পাশ মিলে যায়, সেগুলোকে রেওয়া মিলের সীমাবদ্ধতা বলা হয়। আর এই রেওয়া মিলের সীমাবদ্ধতাকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার যেটা, সেটা করণিক ভুল, আর 2 নাম্বারটার নাম আমরা এই প্রশ্নের উত্তরে পাবো, সেটাকে বলবো আমরা নীতিগত ভুল। নীতিগত ভুল এইটা করণিক ভুলের অন্তর্ভুক্ত নয়। সো কোশ্চেনের সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, নীতিগত ভুল, এটাকে করণিক ভুল বলা যাবে না। আমরা জানি সবাই যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করার ভুলকেই বলা হয় নীতিগত ভুল। নীতিগত ভুল ছাড়া অন্যান্য ভুলগুলোকে একসাথে করণিক ভুল নামে অভিহিত করা হয়। করণিক ভুলের মধ্যে যে সমস্ত ভুলগুলো থাকে সেগুলো যেমন লেনদেন বাদ পড়ার ভুল হতে পারে, তারপর পরিপূরক ভুল হতে পারে, তারপর টাকার অঙ্ক লেখার ভুল হতে পারে। আরেকটা ভুল যেটাকে আমরা বলি বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল বা এটাকে আমরা খতিয়ান ভুক্তির ভুলও বলতে পারি। তাহলে এই পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল, টাকার অঙ্ক লেখার ভুল এবং বেদাখিলার ভুল, এই সমস্ত ভুলগুলোকে বলা হয় করণিক ভুল। আর একটা নীতিগত ভুল। আর এই সবগুলো ভুলের প্রধান বৈশিষ্ট্যই এই সমস্ত ভুল হওয়ার পরেও রেওয়া মিলের উভয় পাশের যোগফল কি হয়? মিলে যায়। এগুলোর ফলে রেওয়া মিলের যোগফলে কোনো ঝামেলা থাকে না, এর ফলে রেওয়া মিলের যোগফলটা মিলে যাবে। এই ছিল আমাদের প্রশ্ন নাম্বার 1। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 26, এটা আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন।
খেয়াল করেন এই প্রশ্নের মধ্যে আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। কি নির্ণয় করব আমরা? এখান থেকে নির্ণয় করব আমরা, দেখেন কোশ্চেনের একদম লাস্টের লাইনে কথাটা বলে দেওয়া আছে যে সাধারণ শেয়ার হোল্ডারগণ শেয়ার প্রতি কত টাকা লভ্যাংশ পেতে পারে। সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য লভ্যাংশের পরিমাণ নির্ণয় করতে বলা আছে। আসেন খেয়াল করি এই প্রশ্নের মধ্যে আমরা এটা সমাধান যেভাবে করব, সাধারণ শেয়ার হোল্ডার তারা সর্বোচ্চ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে এইটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি সবাই আমাদের প্রশ্নে যেটা নিট লাভ দেওয়া থাকবে, নিট লাভ থেকে প্রথমে লভ্যাংশ পাবে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা, অগ্রাধিকার শেয়ার হোল্ডারের লভ্যাংশ বাদ দেওয়ার পর অবশিষ্ট টাকাটুকুই বন্টন করা হবে কাদের মাঝে? সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝে। সো এই প্রশ্নে খেয়াল করেন বলা আছে রাসনা কোম্পানি 10% হারে 1 লক্ষ টাকার ঋণপত্র, তারপরে হচ্ছে 12% হারে 2 লক্ষ টাকার দেওয়া আছে হচ্ছে অগ্রাধিকার যুক্ত শেয়ার, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার উপর অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের পরিমাণটা হবে হচ্ছে 12% হারে। তারপর প্রতিটি 10 টাকা মূল্যের দেওয়া আছে 50,000 সাধারণ শেয়ার রয়েছে। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এইটা, সাধারণ শেয়ার হোল্ডারদের সংখ্যা 50,000 সাধারণ শেয়ার আছে। আর প্রশ্নে বলা আছে কোম্পানির নিট মুনাফার পরিমাণ হচ্ছে 1,59,000 টাকা। তো আমরা শুরুতেই কোশ্চেনটা সমাধান করার জন্য নিট মুনাফার পরিমাণটা লিখে নেই। নিট মুনাফার পরিমাণ প্রশ্নে 1,59,000 টাকা দেওয়া আছে। নিট মুনাফা মানে হচ্ছে এখান থেকে যাবতীয় খরচ বাদ দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে স্যার ঋণপত্র যেটা দেওয়া ছিল 1 লক্ষ টাকার ঋণপত্র, যার উপর 10% হচ্ছে আপনাকে ঋণপত্রের সুদ দিতে হবে, ঋণপত্রের সুদ এইটা হচ্ছে একটা অপরিচালন ব্যয়, ঋণপত্রের সুদ এটা হচ্ছে একটা অপরিচালন ব্যয়। আর এই অপরিচালন ব্যয়ের টাকাটা অলরেডি আমাদের এই প্রশ্নে কিন্তু বাদ দেওয়া আছে, কারণ প্রশ্নে কিসের কথা বলা আছে? নিট মুনাফা বলা আছে। সো এই ঋণপত্রের সুদ যা অপরিচালন ব্যয় এইটা আমাদের বিবেচনার মধ্যে আসবে না। যদি আমাদের প্রশ্নে মোট মুনাফা দেওয়া থাকতো তখন আমরা এই ঋণপত্রের সুদটাকে বাদ দিতাম। একটু বিষয়টা ভালো মতো মনে রাখবেন, যদি মোট মুনাফার পরিমাণ দেওয়া থাকতো প্রশ্নে তখন এই ঋণপত্রের সুদ 1 লক্ষ টাকার 10%, 1 লক্ষ টাকা এর উপরে যদি আমরা 10% করি অর্থাৎ 10/100 কাটাকাটি করলে ঋণপত্রের সুদের পরিমাণটা আসবে হচ্ছে 10,000 টাকা। এই ঋণপত্রের সুদ বাদ যেত কখন? যদি প্রশ্নে মোট মুনাফা উল্লেখ করে দেওয়া থাকতো। মোট মুনাফা নাই, কোনো ঝামেলা নাই। তাহলে আমাদের ঝামেলা হচ্ছে কোনটা নিয়ে? অগ্রাধিকার লভ্যাংশ, এইটা সবার আগে বের করা লাগবে। সো নিট মুনাফা থেকে আমরা শুরুতে যেটা বাদ দিব সেটা হচ্ছে অগ্রাধিকার লভ্যাংশ। অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা যে লভ্যাংশটা পাবে, অগ্রাধিকার লভ্যাংশের পরিমাণ কিভাবে নির্ণয় করব? 2 লক্ষ টাকার 12%। খেয়াল করেন পার্সেন্টেজের মধ্যে যাদের ঝামেলা আছে কিভাবে নির্ণয় করছি আমি, একটু মনোযোগ দিয়ে দেখেন। 2 লক্ষ ইন্টু 12%, 12% মানে হচ্ছে 12 হচ্ছে 100, পার্সেন্টেজের জন্য 100 ব্যবহার করতে হয়। ওকে, আমরা এবার হচ্ছে একটু কাটাকাটি করে এখান থেকে মানটা নির্ণয় করে নেই। 100 থেকে 0 2টা আর 2 লক্ষ থেকে 0 2টা আপনি কেটে দেন, ঝামেলা শেষ। তাহলে আপনার বেসিক্যালি গুণ করতে হবে, এই 2 দিয়ে গুণ করবেন হচ্ছে 12কে, আর 3টা শূন্য, 1টা 2টা 3টা শূন্য সামনে বসাই দিলেই অগ্রাধিকার লভ্যাংশ চলে আসবে। 12 দিয়ে যদি 2কে গুণ করি, 12 দুগুণে হচ্ছে 24, আর সামনে শূন্য বসাবো 3টা, অর্থাৎ অগ্রাধিকার লভ্যাংশের পরিমাণ হচ্ছে 24,000 টাকা, যা আমাদের নিট লাভ থেকে আমরা বিয়োগ করে দিব। ওকে, নিট লাভ থেকে আমরা বিয়োগ করে দেই অগ্রাধিকার লভ্যাংশ, তাহলে আমরা পেয়ে যাব যে সাধারণ শেয়ার হোল্ডাররা মোট কত টাকার লভ্যাংশ পাবে। 1,59,000 থেকে 24,000 যদি আমরা বাদ দেই, 3টা শূন্য লিখে নিলাম, তারপরে খেয়াল করেন 4 আর হচ্ছে 9, 4 থেকে 9 পৌঁছাইতে হলে 5 দরকার, হাতে কিছু নাই, 4 আছে, 9 হবে কত হলে 5, আর 2 আছে, 5 হবে কত হলে, এখানে লাগবে কত আপনার, আসবে হচ্ছে 3, আর উপর থেকে নামবে হচ্ছে 1। তাহলে টাকার পরিমাণ কত আসতেছে?
35,000 টাকা। এই 1,35,000 টাকা আমরা বন্টন করব কাদের মধ্যে? সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে। প্রশ্নে বের করতে বলা ছিল শেয়ার প্রতি সর্বোচ্চ তারা কত টাকা লভ্যাংশ পেতে পারে প্রত্যেকটা শেয়ারে। তাহলে শেয়ার প্রতি যদি আমরা বের করতে চাই, খেয়াল করেন অঙ্কের লাস্টের লাইনটা হবে হচ্ছে এইরকম, সাধারণ শেয়ার প্রতি লভ্যাংশ, সাধারণ শেয়ার প্রতি লভ্যাংশ। তাহলে সাধারণ শেয়ার প্রতি লভ্যাংশ, টোটাল লভ্যাংশের পরিমাণ 1,35,000 টাকা। এইটাকে আপনি ভাগ করবেন সাধারণ শেয়ারের সংখ্যা, যেটা প্রশ্নে বলা ছিল 50,000 সাধারণ শেয়ার। তাহলে 1,35,000কে আমরা 50,000 দ্বারা ভাগ করলে আমাদের কোশ্চেনের সঠিক উত্তর পেয়ে যাব। এখানে কাটাকাটি কিভাবে করব একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, যারা হচ্ছে কাটাকাটি করতে পারেন না তারা ভালো মতো খেয়াল করে দেখতে পারেন। আমরা এখান থেকে শূন্যগুলো কেটে দিই, 1টা 2টা 3টা, নিচ থেকে 1টা 2টা 3টা, কাটাকাটি শেষ। তাহলে উপরে রইল 135, নিচে আছে হচ্ছে 50। আমরা এবার 5 দ্বারা চাইলে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে যদি আপনি 50কে কাটেন, 5 দিয়ে 50কে কাটলে হচ্ছে 10, আর 5 দিয়ে 135কে ভাগ করার দরকার, তো তাহলে 5 দিয়ে যদি আমরা 135কে ভাগ করতে চাই এইভাবে করতে পারি। 5 দুগুণে হচ্ছে 10, নামবে হচ্ছে 3 আর উপরের 5, তাহলে 5 সাথে হচ্ছে 35, কাটাকাটি শেষ। তাহলে 5 দিয়ে 135কে কাটলে যাবে হচ্ছে 27, তাহলে 5 দিয়ে 135কে কাটলে হচ্ছে 27, তাহলে 27 আর ডিভাইডেড বাই হচ্ছে 10, 27কে 10 দ্বারা ভাগ, 27কে 10 দ্বারা ভাগ, 10-এর মধ্যে শূন্য একটা, অর্থাৎ এই যে 27-এর এক ঘর আগে, 7-এর আগে দশমিক বসাই দিলে হচ্ছে। তাহলে আমাদের কোশ্চেনের সঠিক উত্তর হবে 2.7 টাকা, 2.7 বা 2.70। আমরা দশমিকের পরে 2 ঘর মিলাই দিলাম, তাহলে সঠিক উত্তর হচ্ছে 2.70 টাকা। আনফরচুনেটলি এইটা আমাদের পরীক্ষার যে অপশনগুলো দেওয়া ছিল এখানে সঠিক উত্তর যেটা হয় এটা ওই বছরের প্রশ্নে দেওয়া ছিল না। অ্যাকচুয়ালি সঠিক উত্তর 2.70 আসে সঠিকভাবে ক্যালকুলেশন করলে। যদি আপনি উত্তর দাগাতে চান, আপনি চাইলে এই বি নাম্বার অপশনকে উত্তর দাগাতে পারেন, বাট যেহেতু প্রশ্নের সঠিক উত্তরটা দেওয়া ছিল না, এই কোশ্চেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকেই নাম্বার দেওয়ার কথা। সো আপনি উত্তর না করলেও এইটার যেহেতু সঠিক উত্তর নাই, সবাই আশা করি এই কোশ্চেনে নাম্বার পেয়ে যাবে। এই রকমের সঠিক উত্তর দেওয়া নাও থাকতে পারে, মাঝে মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এরকমের ছোটখাটো ভুলভ্রান্তি আমরা দেখতে পাই। আর এরকমের ভুলভ্রান্তি হওয়ার জন্য 2 বছরে 2011 সালে একবার আর হচ্ছে 2024 সালে একবার বিশ্ববিদ্যালয়ে তারা 2 বার পরীক্ষা নিতে বাধ্য হয়েছে প্রশ্নপত্রে এরকমের ভুলের কারণে। সো এরকমের ভুল আশা করি আপনাদের সময়ে না হোক, বাট যদি ভুল হয় বা আপনি যদি সঠিক উত্তর কোনটা সেটা যদি অ্যাকচুয়ালি খুঁজে না পান, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ওই টাইপের কোশ্চেন উত্তর না করে ফাঁকা রাখাটা বুদ্ধিমানের মতো কাজ। যদি সবাই নাম্বার পায় আপনিও পেয়ে যাবেন, বাট যদি আপনার দাগানো উত্তর ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার মাইনাস হয়ে যাবে। সো কনফিউজ না হয়ে আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আপনার করা ক্যালকুলেশন সঠিক উত্তর প্রশ্নের অপশনে না দেওয়া থাকলে ফাঁকা রেখে আসাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 27, এটা হচ্ছে আমাদের মজুদ পণ্যের লিপিবদ্ধকরণ পদ্ধতি টপিক থেকে আসা। মজুদ পণ্যের লিপিবদ্ধ করার জন্য 2টা পদ্ধতি ব্যবহার করা হয়। একটাকে বলা হয় হচ্ছে কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতি, যেটা আমরা হচ্ছে সাধারণত ব্যবহার করে থাকি। আর হচ্ছে এই জায়গার যে প্রশ্ন সেটা হচ্ছে অবিরাম মজুদ পদ্ধতি। অবিরাম মজুদ পদ্ধতি এটা আধুনিক হিসাব বিজ্ঞানে ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে এই অবিরাম মজুদ পদ্ধতি ব্যবহৃত হয় এমন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকবে না? কোন হিসাবটা থাকবে না? অবিরত মজুদ পদ্ধতিতে আমরা বেসিক্যালি যেই কাজটা করি সেইটা হচ্ছে আমরা যখন পণ্য ক্রয় করি অথবা পণ্য ক্রয়ের সাথে জড়িত যেই খরচটা, অর্থাৎ ক্রয়ের পরিবহন বা আন্তঃপরিবহন, তারপরে আমাদের ক্রয়কৃত পণ্য যদি আমরা ফেরত প্রদান করি ক্রয় ফেরত, আর হচ্ছে যদি কোনো বাট্টা থাকে ক্রয় বাট্টা, এই যে ক্রয় সংক্রান্ত যেই খরচগুলো থাকে এই খরচগুলো কালীন মজুদ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়।
কিন্তু এই ক্রয় সংক্রান্ত খরচগুলোর জন্য অবিরাম মজুদ পদ্ধতিতে মজুদ পণ্য এই হিসাবে এটাকে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ অবিরাম মজুদ পদ্ধতিতে এই যে ক্রয় ফেরত যেটা আমাদের বি নাম্বার অপশনে দেওয়া আছে এইটা থাকবে না। ক্রয় ফেরতের পরিবর্তে যে হিসাবটা থাকবে সেটার নাম হচ্ছে মজুদ পণ্য। তাহলে আমরা এখান থেকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা এই হিসাবগুলো পাওয়া যাবে কোন পদ্ধতি ব্যবহার করলে? এটা পাওয়া যাবে হচ্ছে কালীন মজুদ পদ্ধতি ব্যবহার করলে। আর এই হিসাবগুলো পাওয়া যাবে না কোথায়? অবিরাম মজুদ পদ্ধতিতে। কারণ অবিরাম মজুদ পদ্ধতিতে এই ক্রয় সংক্রান্ত খরচগুলোর জন্য একটা হিসাব সংরক্ষণ করা হয়, সেই হিসাবটার নাম হচ্ছে মজুদ পণ্য। অবিরাম মজুদ পদ্ধতিতে মজুদ পণ্য হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। বাট মনে রাখতে হবে এখানে বিক্রয় সংক্রান্ত যে খরচগুলো অর্থাৎ পণ্য বিক্রয়, তারপরে হচ্ছে বিক্রয় ফেরত, আর হচ্ছে বিক্রয়ের বার্তা। পণ্য বিক্রয়, বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা এই হিসাবগুলো আমাদের কালীন মজুদ পদ্ধতি এবং অবিরত মজুদ পদ্ধতিতে উভয় পদ্ধতিতেই সংরক্ষণ করা হয়। উভয় পদ্ধতিতেই আপনি এই হিসাবগুলোকে পাবেন। তাহলে বিক্রয় সংক্রান্ত খরচ নিয়ে কোনো ঝামেলা নাই। বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা কালীন পদ্ধতিতেও পাওয়া যায়, অবিরত পদ্ধতিতেও পাওয়া যায়। ঝামেলাটা হয় শুধুমাত্র পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত এবং ক্রয় বার্তাকে নিয়ে। এই ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় বার্তা পাওয়া যাবে কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতিতে, পাওয়া যাবে না অবিরত মজুদ পদ্ধতিতে। আশা করি কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ব্যাংক মিলকরণ বিবরণী চ্যাপ্টার থেকে, এবং ব্যাংক মিলকরণ বিবরণী থেকে অদ্যাবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রশ্ন আসছে তার মধ্যে এইটা ওয়ান অফ দ্য কঠিন প্রশ্ন। 2022-23 সেশনে যে প্রশ্নটা আসছে, দেখেন প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে পদ্মা লিমিটেড এর ব্যাংক বহিতে, ব্যাংকের বইতে আমাদের ব্যালেন্স দেওয়া আছে 1790 টাকা ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। তাহলে আমাদের ব্যাংকের বইয়ের জের দেওয়া আছে, ব্যাংক বহির জের, ব্যাংকের বহির জের বা ব্যালেন্স দেওয়া আছে 1790 টাকা, এবং প্রশ্নে বলাই আছে এইটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। 1790 টাকা ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। প্রশ্নে দুইটা সমন্বয় আছে, এটা যোগ অথবা বিয়োগ করা লাগবে। বের করা লাগবে যে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কত হবে। ব্যাংক স্টেটমেন্ট এর বাংলা হচ্ছে ব্যাংক বিবরণী। ব্যাংক স্টেটমেন্ট মানে হচ্ছে ব্যাংক বিবরণীর জের কত টাকা। সো ব্যাংকের বইয়ের জের দেওয়া আছে, ব্যাংকের বইয়ের সঠিক ব্যালেন্স কত হবে এইটা আমাদের নির্ণয় করার প্রয়োজন। সো যা যা সমন্বয় করতে হবে সেটা দেখি আমরা। ব্যাংকের স্টেটমেন্টের সাথে তুলনা করে দেখা গেছে এখনো 1040 টাকার একটা চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংকে উপস্থাপন করা হয়নি একটা চেক। সাধারণত আপনি যখন কাউকে চেক প্রদান করেন তার দায়িত্ব হচ্ছে চেক ব্যাংকের কাছে উপস্থাপন করা। উপস্থাপন করলে ব্যাংক এই চেকের টাকাটা পরিশোধ করে বা প্রদান করে। এখন উপস্থাপন করা হয় নাই, অর্থাৎ এই টাকাটা এখনো ব্যাংক থেকে পরিশোধ করা হয় নাই। আপনার সমন্বয় করার ক্ষেত্রে যেটা করতে হবে, এই টাকাটা তো পরিশোধ করা উচিত, আপনি পরিশোধ করে দিবেন। তো পরিশোধ যখন করবেন মাথায় রাখা লাগবে আমরা নগদান বইতে যেটাকে ডেবিট হিসেবে লিখি, পাস বইতে সেটাকে ক্রেডিট হিসেবে লিখতে হয়। নগদান বইতে যেটা ক্রেডিট হয়, পাস বইতে তার উল্টাটা হবে, ডেবিট হবে। সো যেহেতু এখনো চেকটা ব্যাংকে উপস্থাপন করা হয় নাই, শুদ্ধ করার জন্য আপনি চেকটা ব্যাংকে উপস্থাপন করলে যেই সমন্বয়টা হবে সেটাই আপনি লিখবেন। অর্থাৎ এই চেকটা ব্যাংক থেকে যদি আমরা প্রদান বা পরিশোধ করি সেই ক্ষেত্রে টাকাটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? যেহেতু টাকা ব্যাংক থেকে পরিশোধ করা হবে, ব্যাংকে যখন টাকা জমা দিবেন তখন ব্যাংক টাকাকে ক্রেডিট করে, আর ব্যাংক থেকে টাকা প্রদান বা পরিশোধ করা হলে ব্যাংক সেটাকে ডেবিট হিসেবে লেখে, অর্থাৎ সেটাকে মাইনাস করে। সো আমরা এটাকে মাইনাস করার জন্য চেক যা ওখানে উপস্থাপন করা হয় নাই, চেক উপস্থাপিত হয়নি, এটাকে আমরা কি করব? বিয়োগ করে দিব। চেক উপস্থাপিত হয়নি, এটাকে ব্যাংকের বই থেকে আমরা বিয়োগ করব। অর্থাৎ
এই যে 1040 টাকা, এইটাকে আমরা ব্যাংকের বইতে যেটা করব সেটা হচ্ছে ডেবিট করব। ব্যাংকের বইতে ডেবিট করা মানে হচ্ছে এটাকে বিয়োগ করে দেখানো। ব্যাংকের বইতে ডেবিট মানে হচ্ছে বিয়োগ আর ক্রেডিট মানে হচ্ছে যোগ। তারপর খেয়াল করেন প্রশ্নে বলা আছে এবং 820 টাকার একটা আমানত, এইটা এখনো ক্রেডিট করা হয়নি। ক্রেডিট করা মানে হচ্ছে জমা করা, যোগ করা। জমা করা হয় নাই, যোগ করা হয় নাই, সো এটাকে আমরা জমা বা যোগ করে দিলেই হচ্ছে। তাহলে আমানত যা এখনো ক্রেডিট করা হয়নি, আমানত, আমানত যা এখনো ক্রেডিট করা হয় নাই, এটাকে আমরা ক্রেডিট করব, অর্থাৎ এটাকে ব্যাংকের বইয়ের সাথে আমরা যোগ করে দেব। 820 টাকা, 820 টাকা এটাকে জমা করব, অর্থাৎ কি করব আমরা ক্রেডিট করব। ক্রেডিট করা মানে হচ্ছে ব্যাংকের বইতে জমা করে দেখানো। সো আমরা এবার যোগ বিয়োগ করে সমাধানটা পেয়ে যাব খুব সহজেই। খেয়াল করেন 1790 টাকা ডেবিট যে প্রশ্নে দেওয়া ছিল, আর যেটা চেক এখন উপস্থাপন করা হয় না এটাকে বিয়োগ অর্থাৎ ডেবিট করা লাগবে। তাহলে দুইটা হচ্ছে ডেবিট আর একটা হবে হচ্ছে ক্রেডিট। আমরা যদি যোগ বিয়োগ চিন্তা করি, খেয়াল করেন প্রথমে 1790 আর হচ্ছে 1040, এই দুইটা যেহেতু ডেবিট তাহলে আমাদের টোটাল ডেবিট জের কত সেটা একটু বের করে নেই। ডেবিটের ব্যালেন্সটা কত আসে 1790 আর হচ্ছে 1040, এই দুইটার যোগফল 0, 9 আর 4 13, 7 আর 1 8, 2830। 2830 হচ্ছে ডেবিট। এখান থেকে আমরা 820 টাকা এটাকে করতে হবে হচ্ছে ক্রেডিট। সো এই ক্রেডিটটা আপনি বিয়োগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে ব্যাংক বিবরণীর সঠিক জের। ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণীর আমরা জের পেয়ে যাব, এবং এইটা যেহেতু ডেবিটের টাকা বেশি এইটা হবে হচ্ছে ডেবিট জের। ব্যাংক বিবরণীর ডেবিট জের বিয়োগটা করলে কত আসে টাকা 0, 1, 8 8 0, তাহলে হচ্ছে 2, 2010, 2010 টাকা ডেবিট ব্যালেন্স প্রদর্শন করবে। তাহলে ব্যাংক বিবরণীর জের হবে 2010 টাকা ডেবিট। 2010 টাকা ডেবিট আমাদের সি নাম্বার অপশনে বলা আছে 2010, এটা হচ্ছে ডেবিট। সঠিক উত্তর হবে হচ্ছে সি নাম্বার অপশন। আশা করি এইটা সবার কাছে ক্লিয়ার হওয়ার কথা। ব্যাংক বিবরণী থেকে এই টাইপের প্রশ্ন আমাদের ইনশাল্লাহ পেইড ব্যাচের ক্লাসে আমরা আরো অনেকগুলো আপনাদেরকে সমাধান করে দেখাবো, তখন কনসেপ্টগুলো আশা করি ক্লিয়ার হবে। বাট এইটা একটু জটিল এবং কঠিন প্রশ্ন ছিল, আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর। যদি কারো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ পেইড ব্যাচে আরো ক্লিয়ার হইতে পারবে। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 29, এটা হচ্ছে সমন্বয় দাখিলা টপিক থেকে আসা। সমন্বয় দাখিলা টপিক থেকে প্রত্যেক বছরই আপনার প্রশ্ন থাকে, এই বছরও তার কোনো ব্যতিক্রম নাই। সেই প্রশ্নটা দেখি আমরা কি বের করতে হবে। 1 এপ্রিল 2023 এই তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বিমা প্রিমিয়ামের 36,000 টাকা। 3 বছরের জন্য, 3 বছরের জন্য আমরা 36,000 টাকা প্রদান করছি। এই টাকাটাকে বিমা খরচ হিসাবে কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে প্রাথমিকভাবে যখন আপনি 3 বছরের জন্য বিমা প্রিমিয়াম দিছেন এটাকে আপনি খরচ হিসাবে দেখাইছেন। তো যত টাকার খরচ তত টাকাকে খরচ হিসাবে দেখাবেন, আর বাকিটা হচ্ছে সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ হবে। যেহেতু প্রাথমিকভাবে বিমা খরচ হিসাবে দেখানো হয়েছে, তাহলে বছরের শেষে যখন আমরা সমন্বয় করব, বছরের শেষে যখন সমন্বয় করা হবে, সমন্বয় করা হলে আমাদের এই খরচের পরিমাণটা হচ্ছে হ্রাস পাবে, খরচের পরিমাণ হ্রাস পাবে এবং সম্পত্তির পরিমাণটা হচ্ছে বৃদ্ধি পাবে। যেহেতু আমরা হিসাবকালের শুরুতে এটাকে বিমা খরচ হিসাবে দেখাইছি, সমন্বয়ের কালে সমন্বয়ের ফলে খরচের পরিমাণ হ্রাস পাবে, সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্পত্তি হিসাবটাকে আমরা ডেবিট করব। সম্পত্তি হিসাবটা হবে কি অগ্রিম বিমা হিসাব। অগ্রিম বিমা হিসাব এইটা হচ্ছে সম্পত্তি, এইটাকে আমরা সমন্বয় জাবেদায় ডেবিট করব। আর বিমা খরচ এইটাকে আমরা ক্রেডিট দফা হিসেবে লিখব। তাহলে বিমা খরচ হিসাব এইটা হবে হচ্ছে ক্রেডিট, আর অগ্রিম বিমা হিসাব এইটা হবে হচ্ছে ডেবিট। এই হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। এখানে টাকার পরিমাণটা কত এটা যদি একটু আমরা খেয়াল করি, দেখেন 1 এপ্রিল 2023 এই তারিখে আপনি টাকা দিচ্ছেন 3 বছরের জন্য।
30 এপ্রিল 2023, 30 এপ্রিল 2023, 1 এপ্রিল 2023, 30 এপ্রিল 2023, অর্থাৎ আমাদের সময় অতিক্রান্ত হয়েছে মাত্র 1 মাস। 1 মাসের জন্য খরচ যত টাকা তত টাকা আমরা বাদ দিব, আর বাকিটা সম্পত্তি হিসেবে থেকে যাবে। সো আমাদের বীমা প্রিমিয়ামের পরিমাণ ছিল 36,000 টাকা, যা 3 বছরের জন্য প্রদান করা হয়েছে। 36,000 টাকাকে 3 দ্বারা ভাগ করলে প্রত্যেক বছরের বীমা খরচ 12,000 টাকা। এটাকে মাসে রূপান্তরের জন্য আমরা 12 দ্বারা ভাগ করব। সো আমাদের প্রত্যেক মাসের খরচ হবে 1,000 টাকা। তাহলে বীমা বাবদ খরচ কত? 1,000 টাকা আমাদের খরচ। আমরা টোটাল টাকা দিছিলাম 36,000, এর মধ্যে আমাদের খরচ হয়েছে মাত্র 1,000। তাহলে অবশিষ্ট থাকবে কত? আর 35,000 টাকা। এই 35,000 টাকা আমাদের অবশিষ্ট আছে, যা আমরা সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ করব। সো আমাদের প্রশ্নের জাবেদা অলরেডি আমরা লিখে রাখছি। অগ্রিম বীমা হিসাব ডেবিট, বীমা খরচ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হবে কত? 35,000। অগ্রিম বীমা হিসাব ডেবিট 35,000, আর বীমা খরচ হিসাব ক্রেডিট হবে 35,000, যা আপনি পাবেন সি নাম্বার অপশনে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। অগ্রিম বীমা হিসাব 35,000 টাকা ডেবিট এবং বীমা খরচ হিসাব 35,000 টাকা ক্রেডিট। সি নাম্বার অপশনে দেওয়া। এটা অগ্রপ্রদত্ত ব্যয়ের ব্যতিক্রম নিয়মের সমন্বয় জাবেদা। সাধারণত আমরা অগ্রপ্রদত্ত ব্যয়কে প্রাথমিকভাবে বা বছরের শুরুতে সম্পত্তি হিসাবে দেখিয়ে থাকি, বাট এইখানে এই অগ্রপ্রদত্ত ব্যয়টাকে বীমা খরচ হিসাবে দেখানো হয়েছে। বীমা খরচ হিসাবে দেখানোর কারণে ব্যতিক্রম নিয়মের সমন্বয় জাবেদাটা হবে সঠিক উত্তর। অগ্রিম বীমা হিসাব ডেবিট, সম্পত্তি বৃদ্ধি পাবে। বীমা খরচ হিসাব ক্রেডিট, ব্যয় বা খরচের পরিমাণ হ্রাস পাবে। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের অবচয় টপিক থেকে আসা, যেখানে সরল রৈখিক পদ্ধতিতে আপনাকে লাভ ক্ষতি নির্ণয় করতে বলা আছে। সরল রৈখিক পদ্ধতির লাভ ক্ষতির অঙ্ক এটা। দেখি আমরা আমাদের এই প্রশ্নে সমাধান কিভাবে হবে। খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। এই প্রশ্নে আমাদেরকে নির্ণয় করতে হবে লাভ ক্ষতির পরিমাণ। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য আমরা সবাই শিখে আসছি। অলরেডি আপনারা এই টাইপের প্রশ্ন সমাধান ক্লাসের মধ্যে দেখছেন এর আগে। সো এই প্রশ্নটাকে আমরা একটু ভালো মতো বুঝে সমাধান করার চেষ্টা করি। দেখেন প্রশ্নে বলা আছে 4 বছর পূর্বে রূপম ট্রেডার্স 1 লক্ষ টাকা ব্যয়ে একটা যন্ত্র ক্রয় করে। সো যন্ত্রটার ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, যেটা আপনি 4 বছর পূর্বে ক্রয় করছেন, যার আয়ুষ্কাল বলা আছে 5 বছর। আনুমানিক আয়ুষ্কাল 5 বছর দেওয়া আছে এবং ভগ্নাবশেষ মূল্য এর পরিমাণ বলা আছে 5,000 টাকা। 5,000 টাকা সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, আয়ুষ্কাল 5 বছর। শুরুতেই আপনি যে কাজটা করবেন, সম্পত্তিটার বার্ষিক অবচয়, প্রত্যেক বছরের অবচয়, এইটা আমরা একটু নির্ণয় করি। বার্ষিক অবচয় বের করার জন্য সম্পত্তির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা থেকে আমরা বিয়োগ করব ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা, আর আনুমানিক আয়ুষ্কাল 5 বছর দ্বারা আমরা ভাগ করে দিব। 1 লক্ষ থেকে 5,000 টাকা বাদ দিলে আসে 95,000, আর এটাকে যদি আপনি 5 দ্বারা ভাগ করেন, টাকার পরিমাণ হবে 19,000 টাকা। 19,000 টাকা সম্পত্তির বার্ষিক অবচয়। প্রত্যেক বছরের অবচয় 19,000 টাকা। যেহেতু সম্পত্তিটা আপনি 4 বছর পূর্বে ক্রয় করছেন, অর্থাৎ সম্পত্তি টোটাল 4 বছর ব্যবহার করা হয়েছে। 4 বছর যদি ব্যবহার করা হয়, তাহলে 4 বছরের মোট পুঞ্জীভূত অবচয় এইটা আমরা নির্ণয় করতে চাই। পুঞ্জীভূত অবচয়, সম্পত্তির মোট অবচয়ের পরিমাণ 19,000 টাকা। টোটাল কয় বছর ব্যবহার করা হয়েছে? 4 বছর পূর্বে। সো এটাকে 4 দ্বারা গুণ করব। 19,000কে 4 দ্বারা গুণ করলে টাকার পরিমাণ আসবে 4 নং 36-এর 6, হাতে রইল 1, 4 একে 4, 4 নং 36, 36-এর 6, হাতে রইল 3, আর 4 একে 4, 4 আর 3-এ 7, মানে 76,000 টাকা সম্পত্তির 4 বছরের পুঞ্জীভূত বা জমাকৃত বা মোট অবচয়ের পরিমাণ 76,000 টাকা। এগুলা বের করে রাখলাম কারণ এটা কাজে লাগবে আমাদের। প্রশ্নে বলা আছে সেই থেকে সরল রৈখিক পদ্ধতিতে এইটার অবচয় ধার্য করা হয়েছে।
আজ যদি এইটা 30,000 টাকায় বিক্রয় করা হয় তাহলে এই বিক্রয়ের ফলে আপনার লাভ বা ক্ষতির পরিমাণ কত। লাভ ক্ষতি নির্ণয় করতে বলা হলে আমরা শুরুতেই সম্পত্তির বহিমূল্য নির্ণয় করব। আর বহিমূল্য নির্ণয় করার প্রয়োজনীয় সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য যেটা দেওয়া থাকে প্রশ্নে, সেখান থেকে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণটাকে বিয়োগ করে দেখানো। ক্রয় মূল্য থেকে আপনি পুঞ্জীভূত অবচয় বিয়োগ করবেন। শুরুতেই ক্রয় মূল্যের পরিমাণ যেটা দেওয়া ছিল 1 লক্ষ টাকা, লিখলাম হচ্ছে 1 লক্ষ, বিয়োগ করব পুঞ্জীভূত অবচয় যা অলরেডি আমরা নির্ণয় করে রাখছি। পুঞ্জীভূত অবচয় নির্ণয় করার সূত্র যেটা সেটা হচ্ছে সম্পত্তির বার্ষিক অবচয়, আর এই বার্ষিক অবচয়কে গুণ দিতে হয় সম্পত্তির ব্যবহৃত সময় বা ব্যবহৃত বছর দ্বারা। সম্পত্তির ব্যবহৃত বছর ছিল 4 বছর আর বার্ষিক অবচয় ছিল 19,000, যা গুণ করে আমরা অলরেডি পাইছি কত, 76,000 টাকা পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য 1 লক্ষ থেকে বাদ দিব পুঞ্জীভূত অবচয় 76,000। 1 লক্ষ থেকে 76,000 টাকা বাদ দিলে আপনার সম্পত্তির বহিমূল্যের পরিমাণ আসবে হচ্ছে কত, 24,000 টাকা। 1 লক্ষ থেকে 76,000 বাদ দিয়ে 24,000 টাকা সম্পত্তির হচ্ছে কিসের পরিমাণ, বহিমূল্যের পরিমাণ। এবার বহিমূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে আমরা তুলনা করব। আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ 30,000 টাকা আর বহিমূল্যের পরিমাণ 24,000 টাকা। যেহেতু প্রশ্নে দেখা যাচ্ছে যে আমাদের বিক্রয় মূল্যের পরিমাণটা বেশি, কার তুলনায়, বহিমূল্যের তুলনায়। বহিমূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হলে আমাদের হবে হচ্ছে মুনাফা বা লাভ। আমরা এখানে লাভ বা মুনাফার পরিমাণ নির্ণয় করব। লাভ বা মুনাফা নির্ণয়ের জন্য বিক্রয় মূল্য থেকে সম্পত্তির বহিমূল্যকে বিয়োগ করব। বিক্রয় মূল্য থেকে বাদ যাবে হচ্ছে বহিমূল্য। আমরা যদি মান বসাই, বিক্রয় মূল্যের পরিমাণ 30,000 আর বহিমূল্য 24,000 টাকা। 30,000 থেকে 24,000 বাদ দিলে আপনার লাভের পরিমাণ হবে হচ্ছে 6,000 টাকা। সো সম্পত্তি বিক্রয়জনিত লাভের পরিমাণ 6,000, যা দেওয়া আছে অপশন নাম্বার বি তে। লাভের পরিমাণ 6,000 টাকা। আশা করি ক্লিয়ার সবার কাছে। স্টেপগুলো যদি আরেকবার দেখেন, আপনার প্রশ্নে নিয়ম অনুযায়ী যা বের করতে হবে, যেহেতু লাভ ক্ষতি নির্ণয়ের অঙ্ক, শুরুতেই বহিমূল্য বের করার দরকার। বহিমূল্যের সূত্রে ক্রয় মূল্য পুঞ্জীভূত অবচয়। সো এই পুঞ্জীভূত অবচয়টা আমরা সবার আগে বের করে নিছি। পুঞ্জীভূত অবচয় বের করার জন্য আমরা জানি যে সূত্র হচ্ছে বার্ষিক অবচয় ইন্টু ব্যবহৃত বছর। সো এই বার্ষিক অবচয় আপনাকে বের করা লাগবে। দেখেন এই যে বার্ষিক অবচয় আপনি বের করছেন, প্রথমে বার্ষিক অবচয় বের করার জন্য ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ, আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ, বার্ষিক অবচয়ের পরিমাণ 19,000। এই বার্ষিক অবচয় 19,000কে ব্যবহৃত সময় 4 দ্বারা গুণ, পুঞ্জীভূত অবচয় 76,000। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে বহিমূল্য 24,000, আর বহিমূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি, তাই আমাদের হবে মুনাফা বা লাভ 6,000 টাকা। আসেন পরবর্তী প্রশ্নে দেখার চেষ্টা করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 31। এটা যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু এই জায়গা থেকে আসা। ওকে, কামরুল ইসলাম নাসিম, তার কথা হচ্ছে কি, সে কি করতেছে, সে হচ্ছে নোয়াখালী থেকে দেখতেছেন। ওকে, ভালো কথা, নোয়াখালী থেকে দেখেন। আপনাদের ক্লাসগুলা অনেক দারুণ লিখতে চাইছেন নাকি সেটা বুঝলাম না। আচ্ছা যাই হোক, আপনি কমেন্ট করছেন, ধন্যবাদ আপনাকে। ক্লাস দেখতে থাকেন, আশা করি কিছু নতুন বিষয় শিখতে পারবেন। ওকে, দেখি আমরা প্রশ্ন। বাজেয়াপ্তকৃত শেয়ার হোল্ডাররা যদি টাকা প্রদান করতে না পারে, ব্যর্থ হয়, তখন আমরা সেই শেয়ারগুলোকে বাজেয়াপ্ত করি। বাজেয়াপ্ত করার পরে সেগুলাকে যদি আবার পুনরায় বিক্রয় করা হয়, তাহলে শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের যে জেরটা আসবে, এই জের কোন হিসাবে স্থানান্তর করা হবে। শেয়ার পুনঃবিক্রয়ের ফলে যে জের আসবে শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের, এটাকে স্থানান্তর করতে হয় যে হিসাবে, তার নাম হচ্ছে মূলধন সঞ্চিতি হিসাব। শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের জের মূলধন সঞ্চিতি হিসাবে স্থানান্তর করা হয়। মূলধন সঞ্চিতি হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব, এই হিসাবের একটা উদাহরণ।
আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 32, হিসাব বিজ্ঞানের নীতিমালা টপিক থেকে আসা প্রশ্ন। হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে এই যেই প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, কোন নীতি 5 বছর আয়ুষ্কাল সম্পন্ন একটা ক্যালকুলেটর, এটাকে ক্রয়ের সময়ই হিসাব রক্ষককে এই ক্যালকুলেটরের মূল্যটাকে খরচ হিসাবে লেখার অনুমতি দেয়। আমরা সাধারণ নিয়ম অনুযায়ী বলতে পারি, যেই সম্পত্তি 5 বছর ব্যবহার করা যায়, 5 বছর আয়ুষ্কাল সম্পন্ন, 5 বছর আয়ুষ্কাল হলে এটাকে আপনি সম্পত্তি হিসাবে লেখার কথা। 5 বছর আয়ুষ্কাল হলে কি হিসাবে লেখা উচিত? সম্পত্তি হিসাবে। কিন্তু এটাকে সম্পত্তি হিসাবে না দেখিয়ে এটাকে আমরা খরচ হিসাবে দেখাতে পারি যে নিয়ম অনুযায়ী। দেখেন আপনি কি কিনছেন? 5 বছর আয়ুষ্কাল সম্পন্ন একটা ক্যালকুলেটর। একটা ক্যালকুলেটরের দাম কত হওয়ার কথা? 500, 1000, বড়জের গেলে 2000 বা 3000 টাকা। 2000 বা 3000 টাকা এইটাকে আপনি সম্পত্তি হিসাবে দেখালে অন্যান্য সম্পত্তির সাথে কিন্তু এটা ইনজাস্টিস করা হয়। কারণ নর্মালি আসবাবপত্র 1 লক্ষ 2 লক্ষ টাকা দামের, যন্ত্রপাতি 5 লক্ষ 10 লক্ষ টাকা দামের, সেখানে ক্যালকুলেটরের মূল্যটা খুবই ছোট। তাহলে যে সম্পত্তির মূল্য ছোট এবং কম মূল্যের, ছোট এবং কম মূল্যের যে সম্পত্তি, ছোট এবং কম মূল্যের সম্পত্তি, এইটাকে আমরা সম্পত্তি হিসেবে না দেখিয়ে এটাকে চাইলে আমরা এক হিসাবকালের খরচ হিসাবে দেখাতে পারি, যেটা অনুযায়ী সেটা হচ্ছে বস্তুনিষ্ঠতার নীতি। এটাকে বস্তুনিষ্ঠতার নীতি অনুযায়ী ব্যয় বা খরচ হিসাবে দেখানো যেতে পারে। এই যে বস্তুনিষ্ঠতা, এর অন্য একটা নাম বলা যেতে পারে হচ্ছে, ভিন্ন নাম যেটা, সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণতার নীতি। তাৎপর্যপূর্ণতার নীতি, এটাকে তাৎপর্যপূর্ণতার নীতি নামেও অভিহিত করা যেতে পারে। তাৎপর্য নীতি, বা এটাকে চাইলে আপনি গুরুত্ব নীতি নামেও অভিহিত করতে পারেন। গুরুত্ব নীতি, ইম্পর্টেন্স, গুরুত্ব নীতি। দেখেন 2000-3000 টাকা ছোট কম মূল্যের, এটার গুরুত্বটা অপেক্ষাকৃত কম। সো যেহেতু গুরুত্ব কম, তাই এটাকে আপনি ব্যয় বা খরচ হিসাবে দেখাতে পারবেন। আসেন পরবর্তী প্রশ্ন দেখেন, কোশ্চেন নাম্বার 33। এখানে আপনাকে জানুয়ারি মাসের মোট বিক্রয় কত এইটা নির্ণয় করতে হবে। আর মোট বিক্রয় নির্ণয়ের জন্য প্রশ্নে হচ্ছে বেসিক্যালি আমাদের দেনাদার হিসাব দেওয়া আছে। দেনাদারের আমরা একটা হিসাব করার চেষ্টা করব। খেয়াল করি, দেনাদার হিসাব। দেনাদার হিসাব আমরা নর্মালি যে টি ছক করি সেই টি ছক অনুযায়ী আমরা দেনাদার হিসাব করব। দেনাদার হিসাবের যেগুলো বৃদ্ধি পাবে, দেনাদারকে যা বৃদ্ধি করবে তা আমরা লিখব ডেবিট পাশে। আর যে সমস্ত হিসাব দেনাদারকে হ্রাস করবে বা কমিয়ে দিবে সেগুলাকে লিখতে হবে ক্রেডিট। যেহেতু দেনাদার একটা সম্পত্তি, বৃদ্ধি পেলে ডেবিট পাশে লিখবেন, হ্রাস পেলে লিখবেন ক্রেডিট পাশে। শুরুতে বলা আছে 2023 সালের 1 জানুয়ারি, অর্থাৎ দেনাদার হিসাবের এটা হচ্ছে প্রারম্ভিক জের। দেনাদার হিসাবের প্রারম্ভিক জের 49,000 টাকা। দেনাদার যেহেতু একটা সম্পত্তি, তাই দেনাদার হিসাবের প্রারম্ভিক জের এটাকে আমরা লিখব ডেবিট পাশে। দেনাদার হিসাবের প্রারম্ভিক জের কত টাকা দেওয়া ছিল? 49,000, লিখবেন আপনি ডেবিট পাশে। তারপর প্রশ্নে বলা আছে জানুয়ারি মাসের নগদান বইয়ের সারসংক্ষেপ থেকে এটা প্রতীয়মান হয় বা দেখা যায়, উক্ত মাসে দেনাদারের নিকট থেকে 42,000 টাকা আদায় করা হয়। দেনাদারের কাছ থেকে যখন আপনি নগদ অর্থ আদায় করবেন, এটা দেনাদারকে হ্রাস করবে, তাই আমরা লিখব ক্রেডিট পাশে। দেনাদার থেকে নগদে আদায়, দেনাদার হতে নগদে আদায়, দেনাদার হতে নগদে আদায়, যা দেনাদারকে হ্রাস করবে ক্রেডিট পাশে। টাকার পরিমাণ হচ্ছে 42,000 টাকা, ক্রেডিট পাশে লিখব। তারপরে 31 জানুয়ারি 2023, এটা হচ্ছে মাসের শেষ অর্থাৎ সমাপনী। দেনাদার হিসাবের জের 90,000 টাকা। 90,000 টাকা হচ্ছে দেনাদারের মাসের শেষে বা সমাপনী জের। প্রারম্ভিক জের ডেবিট পাশে লেখেন, তাই সমাপনী জের লিখতে হবে ক্রেডিট পাশে। একদম ক্রেডিট পাশে সবার নিচে আমরা লিখে রাখি, এটা হচ্ছে সমাপনী জের, মাসের শেষের জের। যেটা সমাপনী জের তারিখটা কত? 31 জানুয়ারি, তার মানে হচ্ছে 31/1/2023। এটা হচ্ছে সমাপনী জের। টাকার পরিমাণ দেওয়া ছিল 90,000 টাকা।
90,000 টাকা মাসের শেষের জের। তাহলে প্রারম্ভিক জের যেটা দেওয়া ছিল 2023 সালের পহেলা জানুয়ারি মানে হচ্ছে 1/1/2023। তারিখগুলো লিখে রাখলাম, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোনটা প্রারম্ভিক জের আর কোনটা সমাপনী জের। তারপর প্রশ্নে বলা আছে ওই মাসে 4,000 টাকা কুরিন অবলোপন করা হয়েছে। কুরিন অবলোপন করা হলে দেনাদারকে এটা হ্রাস করবে বা কমিয়ে দিবে। তাহলে কুরিন অবলোপন, এইটা যেহেতু হ্রাস করবে আমরা ক্রেডিট পাশে লিখব কুরিন অবলোপন হয়েছে কত? 4,000 টাকা। কুরিন অবলোপনের পরিমাণ 4,000 টাকা। প্রশ্নে আর বলা আছে ওই মাসে নগদ বিক্রয়ের পরিমাণ ছিল কত? 17,000 টাকা। নগদ বিক্রয় এটা কিন্তু দেনাদারকে প্রভাবিত করে না। দেনাদার হিসাবকে প্রভাবিত করে যেটা, সেটা হচ্ছে ধারে বা বাকিতে বিক্রয়। ধারে বা বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ ধারে বা বাকিতে বিক্রয়ের পরিমাণ যেটা, ধারে বা বাকিতে বিক্রয়, এইটাকে আমরা লিখব কোন পাশে? ডেবিট পাশে। কারণ ধারে বা বাকিতে বিক্রয় দেনাদারকে বৃদ্ধি করে বা বাড়িয়ে দেয়। সো ধারে বা বাকিতে বিক্রয়ের পরিমাণ আমরা নির্ণয় করব কোথায়? ডেবিট পাশে লেখার মাধ্যমে। ডেবিট পাশের জের যেহেতু বের করবেন, আপনি হচ্ছে ক্রেডিট পাশের টাকাগুলোকে যোগ দেন। 42 আর 4 হচ্ছে 46, 46 আর 90 কত হয়? 46 আর 90 হচ্ছে 6 তো আসলোই, আর হচ্ছে 46 তো 9 আর 4 কত? 13, 1,36,000 টাকা। আমাদের ক্রেডিট পাশের জের 1,36,000। আমরা 1,36,000 থেকে কত দেওয়া আছে ডেবিট পাশে? 49,000 টাকা। এটাকে বিয়োগ করব। 1,36,000 থেকে আমরা 49,000 টাকা যদি বিয়োগ করতে চাই, এই পাশে একটু লিখে দেই, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে, ভুল আর হবে না। 1,36,000 থেকে 49,000 টাকা বাদ দিবেন। 0 লিখে নিলাম। 9, 16 হওয়ার জন্য 7 দরকার, হাতে রইল 1, 4 আর 1 5, 5 আছে 13 হবে কত হইলে? 8 হলে। 8 আর 5 13, তাহলে হচ্ছে 87,000 টাকা। তাহলে আমাদের ধারে বা বিক্রয়ের পরিমাণ হবে হচ্ছে 87,000 টাকা। ধারে বা বাকিতে বিক্রয় 87,000 টাকা আমরা পেয়ে গেলাম। তো প্রথম কাজ যেটা দরকার ছিল ধারে বিক্রয়ের পরিমাণ বের করা, আপনি দেনাদার হিসাবের এই জেরের মাধ্যমে এই নির্ণয় করে ফেললেন ধারে বা বাকিতে বিক্রয়। বাট প্রশ্নে আপনাকে যেটা বের করতে বলা আছে ওই মাসের মোট বিক্রয়। মোট বিক্রয় নির্ণয় করার জন্য খেয়াল করেন, মোট বিক্রয়ের মধ্যে দুইটা বিষয় থাকবে। মোট বিক্রয়ের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে নগদ বিক্রয়। নগদ বিক্রয় প্রশ্নে বলা আছে কত? 17,000 টাকা। 17,000 টাকা নগদে বিক্রয়ের পরিমাণ, 17,000 নগদে বিক্রয়। আর আপনার ধারে বা বাকিতে বিক্রয় যেটা আমরা এতক্ষণ যোগ বিয়োগ করে বের করলাম, ধারে বিক্রয়ের পরিমাণ ছিল 87,000। সো ধারে এবং নগদ বিক্রয় এই দুটাকে যোগ করলে আমরা মোট বিক্রয়ের পরিমাণ পাবো। আসেন যোগ করে দেই, 87 আর হচ্ছে 17, তাহলে টাকার পরিমাণটা হবে হচ্ছে 1,04,000 টাকা। সো আমাদের মোট বিক্রয়ের পরিমাণ উত্তর হবে 1,04,000। 1,04,000 দেওয়া আছে অপশন নাম্বার বিতে। 1,04,000 টাকা মোট বিক্রয়ের পরিমাণ। এই প্রশ্ন যথেষ্ট বড়। আপনার যদি ভালো মতো প্র্যাকটিস করা না থাকে তাইলে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন। সো দেনাদার হিসাবের জের এইটা নির্ণয় করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আপনাকে বুঝতে হবে। যেগুলো দেনাদারকে বৃদ্ধি করে তা আপনি ডেবিট পাশে বসাবেন, যেগুলো দেনাদারকে হ্রাস করে সেগুলো ক্রেডিট পাশে বসাবেন। তাহলে আশা করি উত্তর মিলে যাবে। আসেন পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 34। আরো একটা বড় প্রশ্ন, কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডার গণের ইকুইটির উপর উপার্জনের হার কত নির্ণয় করা লাগবে। সাধারণ শেয়ার হোল্ডারদের ইকুইটির উপর উপার্জন হার নির্ণয়ের জন্য প্রথমে নিট লাভ থেকে অগ্রাধিকার লভ্যাংশের টাকাকে বিয়োগ করা লাগবে। নিট লাভ থেকে আমরা বিয়োগ করব অগ্রাধিকার লভ্যাংশের পরিমাণ, আর অগ্রাধিকার লভ্যাংশকে বিয়োগ করার পরে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা সাধারণ শেয়ার হোল্ডারদের সত্ত্ব দ্বারা হচ্ছে গড়, সাধারণ শেয়ার হোল্ডারদের গড় সত্ত্ব দ্বারা আমরা হচ্ছে ভাগ করব। সাধারণ শেয়ার হোল্ডারদের গড় সত্ত্ব, সাধারণ শেয়ার হোল্ডারদের গড় সত্ত্ব দ্বারা ভাগ,
আর যেহেতু পার্সেন্টেজে উত্তর হবে 100 দ্বারা গুণ করা লাগবে। এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র। দেখেন অঙ্ক সাইজে বড়, কিন্তু সমাধানটা খুব একটা কঠিন হবে না। প্রশ্নে বলা আছে সানফ্লাওয়ার কোম্পানি 1,86,000 টাকা নিট আয় প্রকাশ করছে, নিট লাভের পরিমাণ 1,86,000। শুরুতে আমরা বসাই নেই 1,86,000 টাকা নিট লাভের পরিমাণ, এখান থেকে অগ্রাধিকার লভ্যাংশকে বাদ দিতে হবে এবং সাধারণ শেয়ারের উপরে 26,000 টাকার লভ্যাংশ, কোম্পানিটা 6% 100 টাকা, অভিহিত মূল্যের আরো 10,000 অপুঞ্জীভূত অগ্রাধিকার শেয়ার আছে, আর অগ্রাধিকার শেয়ারের উপর 60,000 টাকা তারা লভ্যাংশ প্রদান করছে। খুব সহজেই প্রশ্নে বলা আছে অগ্রাধিকার লভ্যাংশের পরিমাণ, টাকাটা হচ্ছে 60,000, এটাকে আমরা বিয়োগ করে দিব, অগ্রাধিকার লভ্যাংশ 60,000 টাকা বাদ যাবে। শেয়ার হোল্ডারদের ইকুইটির পরিমাণ 2022 সালের 1 জানুয়ারি অর্থাৎ প্রারম্ভিক টাকা হচ্ছে 12 লক্ষ টাকা এবং 31শে ডিসেম্বর অর্থাৎ সমাপনী টাকার পরিমাণ হচ্ছে 16 লক্ষ টাকা। এই দুইটা টাকার গড় নির্ণয় করা লাগবে। খেয়াল করেন, প্রারম্ভিক হচ্ছে 12 লক্ষ টাকা আর সমাপনী হচ্ছে 16 লক্ষ টাকা। এই দুইটাকে যোগ করি, 12 লক্ষ আর 16 লক্ষের যোগফল হবে হচ্ছে কত? 28 লক্ষ টাকা। আর এই 28 লক্ষ টাকাকে আমরা 2 দ্বারা ভাগ করে নির্ণয় করব গড় শেয়ার হোল্ডারদের সত্ত্ব, সাধারণ শেয়ার হোল্ডারদের গড় সত্ত্বের পরিমাণ। 28 লক্ষকে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন তাহলে আসবে হচ্ছে 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা সাধারণ শেয়ার হোল্ডারদের গড় এর পরিমাণ। সো 1,86,000 থেকে 60,000 টাকা বাদ, আর টাকাটাকে আমরা হচ্ছে 14 লক্ষ দ্বারা ভাগ করব। পার্সেন্টেজের জন্য আমরা এটাকে 100 দ্বারা গুণ দিয়ে দেখাবো। সো অঙ্কের সমাধান যদি আমরা দেখি, 1,86,000 থেকে 60,000 বিয়োগ করলে টাকার পরিমাণ আসবে 1,26,000। 1,26,000 ডিভাইডেড বাই হচ্ছে 14 লক্ষ, আর পার্সেন্টেজের জন্য 100 দ্বারা গুণ করব। এবার আমরা কাটাকাটি করে অঙ্কটার সমাধান খুব সহজেই নির্ণয় করব। দেখেন, আমরা শূন্য উপর থেকে 3টা আর এই নিচ থেকে শূন্য কাটলাম 3টা, তারপরে এই 1400 থেকে 2টা শূন্য আর 100 2টা শূন্য কেটে দেন, তাহলে অনেকগুলো শূন্য কাটাকাটি করে ঝামেলা শেষ। থাকলো বাকি উপরে 126 আর নিচে থাকলো হচ্ছে 14। 14 দিয়ে 126কে কাটলে এটা 9 বার যাবে। 14 দিয়ে 126 কাটলে আপনি পাবেন হচ্ছে 9। সো সঠিক উত্তর হবে হচ্ছে 9%। তাহলে সাধারণ শেয়ার হোল্ডারদের ইকুইটির উপর উপার্জনের হার হচ্ছে 9% হারে আসবে। 9% হবে হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35, এটা আর্থিক বিবরণী টপিকের। এখানে নিট বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা দেওয়া, মোট লাভের হার বলছে টোটাল নিট বিক্রয়ের 40% আর নিট লাভের হার দেওয়া আছে 25%। উক্ত হিসাবকালে ব্যবসায়ের পরিচালন খরচ কত নির্ণয় করতে হবে। আমরা যেটা জানি সেটা হচ্ছে এই, মোট মুনাফা বা মোট লাভ থেকে আমরা যদি পরিচালন খরচগুলোকে বাদ দেই, মোট লাভ থেকে পরিচালন খরচ আপনি যদি বিয়োগ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে পরিচালন মুনাফা। বাট যেহেতু এখানে আমাদের কোনো অপরিচালন আয় ব্যয় দেওয়া নাই, আমরা ডিরেক্ট বলতে পারি যে মোট লাভ থেকে এই পরিচালন খরচ বাদ দিলে নিট লাভের পরিমাণ সরাসরি চলে আসবে। সো মোট লাভের পার্সেন্টেজ ছিল কত? 40%। আমাদের পরিচালন খরচের পার্সেন্টেজটা জানার দরকার। নিট লাভের পার্সেন্টেজ আছে কত? 25%। নিট লাভ হচ্ছে 25%, মোট লাভ 40%। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্য কত? 40 আর 25, এর মধ্যে পার্থক্য হচ্ছে 15। তার মানে পরিচালন খরচ হচ্ছে 15%। এই পরিচালন খরচের পরিমাণ যা হবে হচ্ছে বিক্রয়ের কত? 15%। 7,80,000 টাকার 15% হবে পরিচালন খরচ। সো আমাদের প্রশ্নের সঠিক উত্তরটা হবে হচ্ছে এই রকম, যে পরিচালন খরচ যেহেতু বের করব, পরিচালন খরচ সমান হবে হচ্ছে 7,80,000 ইন্টু 15%। 7,80,000 এর 15%। অঙ্ক সহজে করার সুবিধার্থে আমরা 15%কে এইভাবে লিখব, 15 ডিভাইডেড বাই 100। এবার কাটাকাটি করি, 100-র 0 2টা আর 7,80,000-এর 0 2টা কাটাকাটি করলে আমাদের ঝামেলা কমে গেল। তাহলে থাকলো কত আমাদের? 7,800, মানে 0 2টা।
আর হচ্ছে 15। তাহলে আমরা গুণটা করব এইভাবে, 7,800-কে আমরা হচ্ছে 15 দ্বারা গুণ করে নিব। গুণ করার সুবিধার্থে আপনার যে দুইটা শূন্য, এই দুইটা শূন্যকে আগে নিচে বসায় দেন, গুণফলের মধ্যে দুইটা শূন্য বসবে। তাহলে আপনি 78 আর হচ্ছে 15 এইটাকে গুণ করলে উত্তর চলে আসবে। 78-কে 15 দ্বারা যখন গুণ করবেন, দেখেন 5 দিয়ে গুণ করি, 5 আর 8, 5 8-এ 40, 40-এ রইল আমাদের শূন্য, হাতে রইল আমাদের 4, 5 7-এ 35, 35 আর 4-এ হচ্ছে 39। তারপরে যেহেতু আপনি 5 দিয়ে গুণ করছেন, এবার একটা ঘর কেটে দেন, 1 দিয়ে 78-রে গুণ করলে 78 নামবে। যোগফল হচ্ছে এখানে 0, 8 আর 9 17, 7, হাতে রইল 1, 10 আর 1-এ হচ্ছে 11। আর এবার যে দুইটা শূন্য আমরা উপর থেকে নিয়ে আসছিলাম, সেই দুইটা শূন্য এখানে বসায় দেই। তাহলে উত্তর হচ্ছে 1,17,000 টাকা। 1,17,000 দেওয়া আছে আমাদের বি নাম্বার অপশনে, যা হবে হচ্ছে আমাদের পরিচালন খরচের পরিমাণ। পরিচালন খরচের পরিমাণ উত্তর হবে 1,17,000 টাকা। জাস্ট আপনি 40 আর 25%-এর পার্থক্য, 15% পরিচালন খরচ, 7,80,000 টাকার 15% করলে আপনার উত্তর চলে আসবে। সর্বশেষ প্রশ্ন যদি আমরা দেখি আমাদের এমসিকিউ অংশের সর্বশেষ প্রশ্ন নাম্বার 36। একটা দ্রব্যের বিক্রয় মূল্য 5,500 টাকা, বলা আছে মুখ্য ব্যয়ের পরিমাণ এইটা হবে মোট ব্যয় এর 70% এবং ক্রয় মূল্যের পরিমাণ এইটা হবে মুখ্য ব্যয় এর 70%। লাভের হার বলা আছে মোট ব্যয় এর 10%। মোট ব্যয় যত তার 10% হবে লাভের হার। প্রশ্নের ক্রয় মূল্য কত টাকা এইটা জানতে চাইছে। ক্রয় মূল্য বের করার জন্য আমাদের প্রশ্নে যেহেতু লাভের হার মোট ব্যয়ের উপর দেওয়া আছে, আমরা সমাধানটা করব এইভাবে। লাভের হার মোট ব্যয়ের উপর দেওয়া থাকলে আমরা মোট ব্যয়ের পরিমাণকে ধরব 100 টাকা। মোট ব্যয় এর মান হবে হচ্ছে 100। যেহেতু পার্সেন্টেজ লাভের মোট ব্যয়ের উপরে, তাহলে মোট ব্যয় 100। মোট ব্যয় যদি 100 টাকা হয়, তাহলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ 10%, মানে 10 টাকা হচ্ছে আমাদের লাভ। মোট ব্যয় আর লাভের পরিমাণকে যোগ করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে বিক্রয় মূল্যের পরিমাণ। তাহলে আমাদের বিক্রয় মূল্য এর মান হচ্ছে 110 টাকা। 110 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্যের পরিমাণ। ওকে, খেয়াল করে দেখেন এই যে নিয়মটা, এইটা বুঝার সুবিধাটা হচ্ছে এই নিয়ম একটা ফলো করলে আপনাকে এই পার্সেন্টেজের জন্য কোনো রকমের সূত্র বা কোনো কিছু ধরে নেওয়া এগুলো আপনাকে মনে রাখা লাগবে না। জাস্ট যেই মূল্যের উপর মুনাফার হার সেটাকে 100 টাকা ধরে নিলেই হচ্ছে। তো বিক্রয় মূল্যের মান কত পেলাম আমরা? 110। আমাদের প্রশ্নে বিক্রয় মূল্য আছে কত? 5,500। তো আমরা বিক্রয় মূল্যের টাকাকে বিক্রয় মূল্যের মান দ্বারা ভাগ করলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই মোট ব্যয়ের পরিমাণকে 100 টাকা যেটা আমরা ধরছি, এখান থেকে মোট ব্যয়ের পরিমাণটা খুব সহজেই নির্ণয় করা যাবে। আমরা অঙ্কের শুরুতেই বের করব হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয় নির্ণয়ের জন্য প্রশ্নে দেওয়া থাকা বিক্রয় মূল্য 5,500, এটাকে বিক্রয় মূল্যের যে মান 110 এইটা দ্বারা ভাগ করব। আর যেহেতু আমরা মোট ব্যয় বের করতে চাই, তাইলে মোট ব্যয়ের যে মান 100 টাকা, এই 100 দিয়ে আমরা গুণ করব, তাহলে পেয়ে যাব হচ্ছে আমরা মোট ব্যয় এর পরিমাণ। বিক্রয় মূল্যের টাকাকে বিক্রয় মূল্যের মান দ্বারা আমরা ভাগ করছি, আর মোট ব্যয়ের টাকা 100, এটা দ্বারা আমরা গুণ করলে পেয়ে যাব মোট ব্যয়। কাটাকাটি করি, 110-এর একটা শূন্য আর 5,500-এর একটা শূন্য কেটে দিলাম। 11 দিয়ে 550, তো কাটলে কত আসবে? 5 বার 5 11 55, আর শূন্য কেটে হচ্ছে 50। তাহলে আপনার গুণ হচ্ছে 50 আর হচ্ছে 100-কে গুণ দিবেন। 50 আর 100 গুণ দিলে 5,000 টাকা, এইটা হবে হচ্ছে মোট ব্যয় এর পরিমাণ। প্রশ্নের প্রথম ঝামেলা ছিল মোট ব্যয় বের করে ফেলছি। এবার আমরা যে বিষয়গুলো বের করব, যে এই যে মোট ব্যয় এর 70% করলে আপনি পাবেন মুখ্য ব্যয়। এবার আসেন বের করি আমরা মুখ্য ব্যয়ের পরিমাণ। মুখ্য ব্যয়ের পরিমাণ প্রশ্নে বলা আছে এইটা হবে মোট ব্যয় এর কত? 70%। মোট ব্যয় ইন্টু 70%। আমরা যদি মান বসাই,
মোট ব্যয়ের পরিমাণ 5,000 ইন্টু 70%, অর্থাৎ 70 ডিভাইডেড বাই 100। 100-র দুইটা শূন্য আর 5,000-এর দুইটা শূন্য কেটে দেন, তাহলে থাকে আপনার হচ্ছে 50। 50কে 70 দ্বারা গুণ, 5 আর 7, 5 আর 7, 5 সাথে 35, 50-এর একটা শূন্য, 70-এর একটা শূন্য, দুইটা শূন্য, তাহলে হচ্ছে 3,500 টাকা। 3,500 টাকা হচ্ছে মুখ্য ব্যয় এর পরিমাণ। আর মুখ্য ব্যয় এর 70% হবে হচ্ছে কিসের পরিমাণ? মুখ্য ব্যয়ের 70% হবে হচ্ছে ক্রয় মূল্যের পরিমাণ। আমরা অঙ্কের লাস্টের লাইন যদি করি, সেটা হচ্ছে ক্রয় মূল্য বের করা, যেটা প্রশ্নের উত্তর। ক্রয় মূল্য হবে হচ্ছে মুখ্য ব্যয় এর 70%। মুখ্য ব্যয় ইন্টু 70%। মুখ্য ব্যয়ের পরিমাণ কত? 35,000 টাকা। মুখ্য ব্যয় 3,500। 3,500 ইন্টু হচ্ছে 70%, 70 ডিভাইডেড বাই 100। দুইটা শূন্য কেটে দেই, দুইটা শূন্য কেটে দেই, তাহলে এবার হচ্ছে 35কে আমরা 70 দ্বারা গুণ দিব। তাহলে আমরা হচ্ছে প্রথমে এই 35 আর 7 গুণ দেই, একটা শূন্য বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। 7 দিয়ে 5কে গুণ করলে 5 সাথে 35-এর 5, হাতে রইল 3, 3 সাথে 21, 21 আর 3 হচ্ছে 24, আর একটা শূন্য, তাহলে হচ্ছে 2,450 টাকা। অর্থাৎ ক্রয় মূল্যের পরিমাণ 2,450, এটা দেওয়া আছে সি নাম্বার অপশনে। 2,450 টাকা কোশ্চেনের উত্তর। টোটাল আমরা এই 12টা প্রশ্ন দেখলাম। এই 12টা প্রশ্ন, এই সবগুলোর সঠিক উত্তর আমাদের দেওয়া আছে একদম লাস্টের স্লাইডে। মনে থাকার কথা, সেকেন্ড যে কোশ্চেনটা ছিল 26 নাম্বার প্রশ্ন, এর কিন্তু সঠিক উত্তর দেওয়া ছিল না, তাই এখানে স্টার চিহ্ন আমরা বসায় রাখছি। সো এই যে 12টা প্রশ্ন, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহকারে পড়ানো হইলো। আশা করি এই প্রশ্নগুলো আপনারা আরো একবার দুইবার খুব ভালো মতো দেখে নেবেন। 2022 সেশনের যে প্রশ্নটা বেশ জটিল একটা প্রশ্ন ছিল, টোটাল 12টা প্রশ্ন। আর এই রকমের প্রশ্নগুলো আপনাকে ভালো মতো শিখতে হলে, বুঝতে হলে আপনি চলে আসবেন হচ্ছে কমার্স হান্টার্স পেজে। নিয়মিত এরকমের প্রশ্ন সমাধানের ফ্রি ক্লাস হচ্ছে। আর যদি আপনি চিন্তা করেন যে এরকমের ফ্রি ক্লাসের পাশাপাশি আপনার বিশ্ববিদ্যালয়ের ভর্তিকে নিশ্চিত করার জন্য আপনি চাইলে আমাদের এই কমার্স হান্টার্সের সি ইউনিটের যে কমপ্লিট কোর্স, অর্থাৎ সারা বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, তার জন্য একটা পূর্ণাঙ্গ কোর্স নিয়ে আসছে কমার্স হান্টার্স, যেখানে সবগুলো সাবজেক্টের জন্য আপনার অভিজ্ঞ শিক্ষকরা রয়েছে, এবং এই অভিজ্ঞ শিক্ষকরা তাদের ব্যক্তিগত তত্ত্বাবধানের মাধ্যমে আপনাদের সবাইকে পাবলিকিয়ান বানানোর স্বপ্নে তারা বিভোর হয়ে আছে। আশা করি আপনারা জয়েন করে আপনাদের স্বপ্নটাকেও আপনারা বাস্তবে রূপদান করতে পারবেন। অসংখ্য ক্লাস আমাদের এখানে আছে। টোটাল ক্লাসের সংখ্যা বলা হচ্ছে 300, হয়তোবা আরো বেশিও নেওয়া লাগতে পারে যদি স্টুডেন্টদের প্রয়োজন মনে হয়। আর আপনারা অনলাইনে টোটাল 200-র মতো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি অনেকগুলো লেকচার শিট এবং হচ্ছে ম্যাটেরিয়াল আপনাদেরকে আমরা হচ্ছে একদম প্রিন্টেড কপি, সেগুলো আপনাদের বাসায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব প্রত্যেকটা সাবজেক্টের জন্য। বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, তারপর হচ্ছে ডিউ, টার্গেট বুক, ওএমআর, রুটিন কার্ড, সিলেবাস, সব কিছুই আপনারা প্রিন্টেড কপি ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। আমাদের কোর্স ফি এর পরিমাণ যা দেওয়া আছে 4,099 টাকা। দ্রুত ভর্তি হইলে আপনি অথবা ডিসকাউন্টে ভর্তি হইতে পারবেন, আর যদি দ্রুত ভর্তি না হন তাহলে এই ফি কিন্তু আরো বেড়ে যেতে পারে। সো যারা যারা প্রস্তুতি নিতে চান তারা আশা করি খুব দ্রুতই আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। আর আমাদের এমসিকিউ কোশ্চেনের পাশাপাশি আমাদের এই রিটেনের যে প্রশ্নগুলো দেওয়া ছিল 2022-23 সেশনের, রিটেনের প্রশ্নগুলো যদি আমরা এক নজরে দেখে নিতে চাই, দেখেন রিটেনের প্রথম প্রশ্নটা যে টপিক থেকে আসছে, দেখি আমাদের সরলরৈখিক পদ্ধতিতে একটা অঙ্ক এখানে, তারপরে অনুপাত বিশ্লেষণের অঙ্ক আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক, উৎপাদন ব্যয় থেকে আসা প্রশ্ন, একতরফা পদ্ধতির লাভ ক্ষতির অঙ্ক, নগদ বার্তার অঙ্ক। টোটাল 6টা অঙ্ক ছিল আমাদের এই রিটেনে। আর এমসিকিউতে থিওরিটিক্যাল প্রশ্ন ছিল হচ্ছে 2টা। সো আপনার এমসিকিউর মধ্যে আমরা 7টা ম্যাথ দেখে আসছি, আর রিটেনের মধ্যে আপনি ম্যাথ দেখছেন হচ্ছে 6টা। তার মানে 2022-23 সেশনের যে প্রশ্নটা বেশ কঠিনই বলা ছিল, মানে খুব একটা সহজ প্রশ্ন ছিল না এটা। সো এই রিটেনের প্রশ্নগুলো প্রত্যেকটার সমাধান আমরা এখানে দিয়ে রাখছি, আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। প্রথম যে প্রশ্নটা সরল রৈখিক পদ্ধতির, এইটা এখানে উত্তর হবে হচ্ছে 12,100। তার পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে কুরিন থেকে আসা,
এখানে সঞ্চিতি পদ্ধতির বা সরাসরি পদ্ধতি যে কোনো এক পদ্ধতির উত্তর লিখলেই আপনার জন্য হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে মজুদ মালের মূল্য নির্ণয় করতে হবে, যার উত্তর হবে হচ্ছে ৭৫,০০০ টাকা। তার পরবর্তী প্রশ্নে এখানে চাঁদা বাবদ কত টাকা আয় দেখাতে হবে, কোথায়, আয় ব্যয় হিসাবে, আয় ব্যয় হিসাবে চাঁদার পরিমাণ অর্থাৎ চাঁদা আয়ের পরিমাণ কত হয় এইটা আপনার প্রশ্নে বের করতে হবে। উত্তর হবে হচ্ছে ৪৩,০০০। পরবর্তী প্রশ্ন হচ্ছে মালিকানা সত্ত্বের প্রভাব, মালিকানা সত্ত্বে ব্যয়ের প্রভাব, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর ব্যয়ের পরিমাণ যদি হ্রাস পায় সেটা আবার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। বেশ সহজ প্রশ্ন এইটা। তার পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে কি শর্ত দিয়ে ৩,০০০ টাকার পণ্য বিক্রয় ফেরত দেওয়া আছে, আর সময়ের মধ্যে পরিশোধ করলে টাকার পরিমাণ কত, ২,৪৫০ টাকা উত্তর ছিল। তারপরে হচ্ছে অবশ্যই আমাদের এক মালিকানা কারবার থেকে লাভ ক্ষতি নির্ণয়ের অঙ্ক। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানে আমাদের এখানে একক প্রতি ইউনিট এর উৎপাদন ব্যয় কত টাকা বের করতে হবে, ৩ টাকা হচ্ছে এটার সঠিক উত্তর। সো এই যে টোটাল ৮টা প্রশ্ন, এর মধ্যে ৬টাই ছিল হচ্ছে ম্যাথ। আমি হচ্ছে পরবর্তীতে হয়তোবা সময় সুযোগ পেলে এই ৬টা ম্যাথের সলিউশন আপনাদেরকে করে দেখাবো, বাট আজকের ক্লাসে আমরা হচ্ছে যেহেতু এমসিকিউর 12টা কোশ্চেন সমাধান করলাম, হয়তোবা এগুলো পরবর্তীতে আলোচনার জন্য আপাতত রেখে রাখলাম। আপনারা যদি সম্ভব হয় চেষ্টা করবেন এই প্রশ্নগুলো নিজেরা একটু সমাধান করে নেওয়া। সো আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আর যারা যারা এই ধরনের প্রশ্নগুলো আরও সমাধান দেখতে চান, জাস্ট আমাদের কমার্স হান্টার্স পেজে আপনারা নিয়মিত চোখ রাখেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকেও একটু জানাবেন, যাতে তারা জাস্ট কমার্সের স্টুডেন্টরা একটা কমার্সের ভালো প্রিপারেশনের জন্য জাস্ট কমার্স হান্টার্সের সাথে থাকেন। ফ্রি ক্লাসেই আমরা অনেকগুলো কন্টেন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পাশাপাশি পেইড কোর্সে তো ইনশাল্লাহ আরও ভালো আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট এবং সাজেশন ইনশাল্লাহ পেতেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ক্লাসের পিডিএফ আপনারা আশা করি আমাদের ওয়েবসাইটে খুব সহজেই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।